আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স এডুকেশনস, পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পেডাগজিক্যাল ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি এবং আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোটিভেশনস। হোয়াট ইজ দ্য মোটিভেশনস? মোটিভেশনস কেন গুরুত্বপূর্ণ? আর আমাদের লক্ষ্য হবে দুটো এক্সামকে টার্গেট করে। একটা হচ্ছে কিভাবে ইন্টারভিউর যারা প্রিপারেশনস নিচ্ছ তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে, আর যারা যারা তোমরা আপকামিং ডেজে 2024-এর ডিসেম্বর মাসে বসবে তারা কিন্তু যারা প্রাইমারি টেটে বসবে তাদের জন্য কিন্তু ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। জানো, যখন আমরা সিটেট দিতাম, যখন আমাদের সিটেট ক্লিয়ার হলো, এই যে যখন আমরা প্রথম সিটেট দিতাম ক্লিয়ার হতো না, একবার ক্লিয়ার হলো না, সেকেন্ডবার ক্লিয়ার হলো না, তারপর যখন ক্লিয়ার হলো তখন আমরা বুঝেছিলাম যে এই মোটিভেশন পার্ট থেকে সিটেটে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন আসে। এবার তুমি যদি প্রাইমারি টেটে দেখো, প্রাইমারি টেটেও আসবে। তুমি যদি দেখো প্রাইমারি ইন্টারভিউতে, আমি তোমাকে বলছি যারা প্রিভিয়াস ব্যাচের ক্যান্ডিডেট তারা আমাকে এই কথাটা অনেকবার বলেছে, স্যার মোটিভেশন থেকে আপনি যা পড়িয়েছেন আপনার পেড ব্যাচে এর ওপরে কিছু পড়তে হয় না। এবার দেখো, আজকে আমরা সেই মোটিভেশনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমরা কোনো পেডাগজিক্যাল থিওরি পড়াবো না। কেমন? ওয়াইনারের অ্যাট্রিবিউশনস থিওরি, ম্যাকলেল্যান্ডের তোমার হচ্ছে থিওরি আমরা কিন্তু এখানে পড়াবো না। আমরা ওটা আমাদের স্পেশাল ব্যাচে পড়িয়েছি, ইন্টারভিউয়ের জন্য স্পেশাল ব্যাচেও পড়ানো হয়েছে। ভবিষ্যতে যখন আমরা প্রাইমারি টেটের ব্যাচ লঞ্চ করবো তখন আমরা পড়াবো। আজকে আমরা যেটা জানাবো যে প্রেরণা কী, কেমনভাবে প্রেরণা সৃষ্টি হয়েছে বা প্রেরণা কিভাবে সৃষ্টি হয়। প্রাইমারি ইন্টারভিউতে প্রচুর প্রশ্নগুলো করা হয়েছিল এবং এর থেকে প্রাইমারি টেটেও প্রশ্ন এসেছিল। তো চলো আমি অ্যানালাইসিস করছি, আমি একটা লেসন প্ল্যান করে নিয়েছি যে কি বলবো। তো প্রথমে জানো তো, এই প্রেরণা জানতে গেলে তোমাকে একটা বক্স লাইনার জানতে হবে। কি বলো তো দেখি? যে প্রথমে অবশ্যই কিন্তু ব্যক্তির মধ্যে কি বলো দেখি, একটা প্রচেষ্টা থাকতে হবে। যার প্রচেষ্টা আছে সে কিন্তু তোমার অবশ্যই তার মধ্যে কিন্তু কি সৃষ্টি হবে? অবশ্যই একটা চাহিদা সৃষ্টি হবে। যখন কারো চাহিদা সৃষ্টি হবে তখন তার মধ্যে একটা অভাববোধের সৃষ্টি হবে যে আমার কাছে এটা নেই, আমাকে এটা অ্যাচিভ করতে হবে। অভাববোধ থেকে সৃষ্টি হবে তাড়না, ঠিক আছে? তারপর এই তাড়না থেকে ব্যক্তি এমন এক আচরণ করবে, তোমরা যদি এইটা ক্লিয়ার না দেখতে পারো তোমরা এইখানে রেজলিউশনসে যাবে। রেজলিউশনসে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে আমাদের একটা রেজলিউশন রয়েছে বা সেটিংস রয়েছে, সেখান থেকে তোমরা করলেই কিন্তু রেজলিউশনস বাড়িয়ে নিলেই তোমরা ক্লিয়ার দেখতে পাবে। বলছে ব্যক্তি এমন এক আচরণ করবে যা থেকে তার কি হবে? তার কিন্তু উদ্দেশ্য সফল হবে। সে যে উদ্দেশ্যটা নিয়ে পড়াশোনা করেছিল বা যা করেছিল কর্মকাণ্ডে সেটা তার সফল হবে এবং সে কাজটি করে তৃপ্তি পাবে। এই যে উদ্দেশ্য, এখান থেকে যে আচরণটা সে তৈরি করবে না, আচরণটা তৈরি করবে। ধরো তোমরা এই ভিডিওটা দেখছো কিসের জন্য? যাতে তুমি প্রাইমারি ইন্টারভিউতে এটা থেকে আসা প্রশ্নগুলোর উত্তর করতে পারো, তাছাড়া তো কিছু নয়। যারা প্রাইমারি টেট পড়ে তারা এখান থেকে আসা প্রশ্নগুলো যাতে তোমরা করতে পারো। তো তোমার এই আচরণটা, এই যে তুমি এসে দেখছো এই ভিডিওটা দেখা মাত্রই, এইটাই হচ্ছে প্রেরণা। আশা করি ক্লিয়ার। তার মানে আমি যদি প্রেরণার সংজ্ঞা দিতে চাই, ব্যক্তি প্রচেষ্টা থেকে শুরু হয় অভাববোধ থেকে প্রচেষ্টা থেকে শুরু হয় চাহিদা থেকে শুরু হয় অভাববোধ থেকে তাড়না সৃষ্টি হয় এবং এই তাড়নার জন্য ব্যক্তি এমন এক আচরণ করে যে আচরণের দরুন সে কিন্তু উদ্দেশ্য সফল হয় এবং তৃপ্তি লাভ করে। ঠিক আছে? একেই বলে প্রেরণা। এই ডেফিনেশনসটা ইন্টারভিউতে অনেকজনকে জিজ্ঞাসা করেছিল, তো তোমাকেও কিন্তু ভালো করে বলতে হবে, না বললে কিন্তু হবে না। আশা করি ক্লিয়ার। প্রেরণার ডেফিনেশনস তোমরা ক্লিয়ার। এবার এই ক্লাসিফিকেশনস আমরা ভালো করে পড়ব। ক্লাসিফিকেশনস টাইপের দিক দিয়ে যদি আমরা দেখি, আমরা প্রেরণাকে টাইপের দিক দিয়ে আমরা প্রেরণাকে প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সাইকোলজিক্যাল, তাই তো দেখিনি? হ্যাঁ,
লজিক্যাল। 2 নাম্বার হচ্ছে বলা যেতে পারে পার্সোনাল। তারপর কি বলো দেখি, লেখো সোশ্যাল। তার মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল, পার্সোনাল, আর একটা কী বলে যায় বলো দেখি, সোশ্যাল। তার মানে এটা হচ্ছে শারীরিক, এটা হচ্ছে ব্যক্তিগত, আর এটা কি বলো দেখি, এটা হচ্ছে সামাজিক। দেখো তিনটেই প্রয়োজনীয়। শারীরিক কাকে বলছে, আমার খিদা পেয়েছে, আমাকে খাদ্য গ্রহণ করতে হবে। আমি খাদ্য কখন গ্রহণ করব, আমার কাছে অর্থ থাকবে, সেই খাদ্যের উপকরণ সামগ্রী আমি বাজার থেকে কিনে আনবো এবং তার দরুন আমাকে উপার্জন করতে হবে। এই যে তোমার মধ্যে যে আচরণটা সৃষ্টি হলো কর্মপ্রাপ্তি হওয়ার, সেইটাই হচ্ছে শারীরিক। খাদ্য না খেলে তুমি বাঁচবে না, খাদ্য খেতে হবে। এই যে উৎসাহকরণ, খিদা পেলে তুমি নিজেই অটোমেটিক বুঝতে পারবে, নিজেই নিজের কাজ সম্পন্ন করবে। দিস কল সাইকোলজিক্যাল মোটিভেশনস। এবার ব্যক্তিগত, পার্সোনাল, তোমার নিজের ভালো লাগে তাই করছো। তোমাকে তুমি ব্যক্তিগত, তোমার ভালো লাগে, তুমি গেম খেলছো কেন, তোমার ভালো লাগে তাই। তোমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভালো লাগাটা যখন প্রধান প্রাধান্য পাবে, সেটা হচ্ছে পার্সোনাল, সম্পূর্ণ নিজস্ব, যার মধ্যে এক্সটার্নাল কোনো এফেক্ট নেই। আর সোশ্যাল হচ্ছে সমাজের লোকের প্রশংসা, নিন্দা, ফলে তোমার মধ্যে এক ধরনের আচরণ করার একটা যে প্রকোপ, সেটা হচ্ছে তোমার কি বড় দেখি, সোশ্যাল মোটিভেশনস। এটা টাইপ। এবার বলছে ইনসেন্টিভস বা উদ্বোধকের পরিস্থিতিতে, ভালো করে বুঝবে ইনসেন্টিভস। এই প্রশ্নটা বলছে টাইপ অফ ক্লাসিফিকেশনস, তখন তোমাকে বলতে হবে ক্লাসিফিকেশনস অফ মোটিভেশনস ইজ 3 টাইপস, দ্যাট ইজ সাইকোলজিক্যাল, পার্সোনাল অ্যান্ড সোশ্যাল। বাট অ্যাকর্ডিং টু দ্য ইনসেন্টিভস বলতে উদ্বোধকের পরিপ্রেক্ষিতে আমরা আবার একে 2 টাইপে ক্লাসিফাই করতে পারি। কি কি বলো দেখি। একটা হচ্ছে ইন্ট্রিনজিক, একটা হচ্ছে এক্সট্রিনজিক। দেখো এটাও একটা মোটিভেশন, এটাও একটা মোটিভেশনস। দেখো অত মানে সস্তার জিনিস নয়, ভালো করে বুঝবে। তাহলে ইন্ট্রিনজিক হচ্ছে অভ্যন্তরীণ বা আন্তঃব্যক্তিক চেতনা, আর এক্সট্রিনজিক হচ্ছে বাহ্যিক চেতনা। ভালো করে বুঝবে। তার মানে ক্লাসিফিকেশনস আর 2 টাইপস। আমরা অ্যাকর্ডিং টু দ্য ইনসেন্টিভস বা উদ্বোধকের পরিপ্রেক্ষিতে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ইন্ট্রিনজিক, একটা হচ্ছে এক্সট্রিনজিক বা বাহ্যিক চেতনা। আচ্ছা, ইন্ট্রিনজিক বলতে ব্যক্তি বা ছাত্রটি নিজেই নিজের বই পড়ে, ছাত্রীটি নিজেই বই পড়ে, এটা হচ্ছে ইন্ট্রিনজিক মোটিভেশনস। আর এক্সট্রিনজিক মোটিভেশনস, মা মারবে বলে পিতামাতার চাপে যখন কোনো কার্য সম্পাদন হয়, শিশু করে। এবার এটা হলো একটা, এবার বিভিন্ন রকমভাবে একে যে বলে না, তুমি পড়ে নাও আমি তোমাকে চকলেট দেবো। তার মানে কি, সেটা হচ্ছে একটা এক্সটার্নাল মোটিভেশনস। বাহ্যিক কোনো বাহ্যিক কোনো পদার্থ আমি দিলাম, তার দরুন তার মধ্যে এই কাজটা করার টেন্ডেন্সি অ্যাক্টিভ হলো, তাকে বলছে এক্সট্রিনজিক মোটিভেশনস। যখন কেউ নিজেই, ধরো কোনো ভগবানকে আরাধনা করছে, সে গীতা পড়ছে, সে মহাভারত পড়ছে, মানে এনলাইটমেন্ট অন ইয়োর ওন মাইন্ডস, যার নিজের মনের মধ্যে এনলাইটমেন্ট হচ্ছে, ভালো করে বুঝবে, দ্যাট ইজ দ্য ইন্ট্রিনজিক মোটিভেশনস। সে নিজেই ভগবানকে ডাকে, কেউ বলেনি। যখন তার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না, তাকে বলছে হচ্ছে ইন্ট্রিনজিক মোটিভেশনস। তুমি প্রাইমারির জন্য পড়াশোনা করছো, তুমি এসএলএসটির জন্য পড়াশোনা করছো, নোটিফিকেশন দেয়নি তবুও পড়াশোনা করছো। তুমি ডাব্লিউবিপিএসসির জন্য পড়াশোনা করছো, ডাব্লিউবিপির জন্য পড়াশোনা করছো, এসআইয়ের জন্য পড়াশোনা করছো, তুমি রেলের জন্য পড়াশোনা করছো। ইন অ্যান ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তি তাদের পৃথকভাবে পড়াশোনা করছে। কিসের জন্য? তার কারণ তার মধ্যে ইন্ট্রিনজিক মোটিভেশনস কাজ করছে।
আর যখন কেউ তোমাকে বলে দিল তুমি এইটা করো, তুমি স্টকে টাকা লাগাও, দেখবে টাকাটা ডবল হবে। ভালো করে বুঝবে, যখন তুমি স্টক নিয়ে পড়াশোনা করলে, এখন তো স্টকটা সবাই করছে, ফলে স্টক নিয়ে এক্সাম্পলটা খুব ভালো দেওয়া যায়। মানে তুমি দেখবে যখন তুমি স্টক নিয়ে পড়াশোনা করলে, তখন তুমি স্টকে লাগাও, তখন তুমি দেখবে তুমি একটা ফলপ্রসূ ভাব পাবে। আর যখন তুমি না পড়াশোনা করে স্টকসে লাগিয়ে দেবে কারো কথা শুনে, তুমি কিন্তু প্রথম 1-2 বছরে ব্যর্থতা তোমার ভয়ঙ্কর হবে, তুমি টাকা পয়সা লস করে বেরিয়ে আসবে। দিস কল এক্সটার্নাল তোমার মোটিভেশনস বা এক্সট্রিনজিক মোটিভেশনস। তো শিশুর ক্ষেত্রে কি, শিশুকে বিভিন্ন রকমের বাহ্যিক এফেক্ট হয়, যে বন্ধু পড়ছে, তোমার কারো ধরো ম্যাথামেটিক্স ভালো লাগে, কিন্তু বন্ধু নিচ্ছে ফিজিক্স বলে সে ফিজিক্স নিল, ঠিক আছে? এই ধরনের মোটিভেশনসকে আমরা বলছি হচ্ছে এক্সট্রিনজিক মোটিভেশনস। আশা করি ক্লিয়ার। এইবার দেখো, প্রেষণার কনসেপ্টে একটা তথ্য বলা যেতে পারে যে প্রেষণা কখন বৃদ্ধি হয় আর প্রেষণা কখন হ্রাস পায়। এই প্রশ্নটা অনেকজনকে করা হয়েছে যে প্রেষণা বৃদ্ধি হচ্ছে কখন। শিক্ষকের বিভিন্ন পদক্ষেপ আছে, ঠিক আছে? শিক্ষক যদি বিভিন্ন রকমের পদক্ষেপ নেয়, অধিক নম্বর পাওয়া। 2 নম্বর বলা যেতে পারে প্রেষণা বৃদ্ধির কারণ যে তোমার হচ্ছে কৌতূহল প্রচণ্ড প্রেষণা বৃদ্ধি হয়। প্রশংসা এই জন্যও প্রেষণা বৃদ্ধি হয়। এবার প্রেষণা হ্রাস হয় কেন? প্রেষণা হ্রাস হয় কেন? দেখো, নেগেটিভ রেসপন্ডেন্ট, তোমরা তো স্কিনারের থিওরি পড়েছো। দেখো, একই রকমভাবে যে তোমার নম্বর কম পাওয়ার জন্য প্রেষণা হ্রাস হয়, বা কৌতূহল তার হয়েছে, সে জানা কৌতূহল না মেটানো। তার মানে শিক্ষকের সামনে, আমার সামনে যদি তোমাদের কোনো ছাত্রছাত্রীর কৌতূহল হয়, তাহলে অ্যাজ এ টিচার আমার প্রথমে ইন্টারেস্ট হবে যে তোমাকে কি করে সেটা বোঝানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রেষণার হ্রাসের প্রধান কারণ বলা হচ্ছে। তো তোমাকে কিন্তু যেমন এগুলো 3টে মনে রাখতে হবে। প্রেষণার হ্রাস থেকেও কিন্তু প্রশ্ন করেছে প্রাইমারি ইন্টারভিউতে, প্রেষণার হ্রাসের কারণ কি। 2 নম্বর কি বলো দেখি, বলা যেতে পারে শিক্ষকের বোঝানোর, প্রত্যেকটা শিক্ষকের বোঝানোর এক দক্ষতা রয়েছে, বোঝানোর দক্ষতার অভাব। দেখো, কোন শিক্ষক কত পড়াশোনা করেছে দিস ইজ নট ম্যাটার, বাট সে কেমন শেখাতে পারছে। অনেক শিক্ষক আছে যারা কম পড়াশোনা করেছে বাট তারা শেখায় অসাধারণ। তো সেই রেসপেক্টে শিক্ষকদের বোঝানোর দক্ষতার অভাবটাও কিন্তু বলা যেতে পারে তার প্রেষণা হ্রাসের অন্যতম কারণ, ঠিক আছে? এবং কাজের কাঠিন্য, যে কাজটা করছে সেই কাজের কাঠিন্য এতটাই যে তার প্রেষণা হ্রাস হচ্ছে। তো প্রেষণার রেসপেক্টে পরের দিকে ওয়াইনার তার অ্যাট্রিবিউশনস থিওরি, বিভিন্ন ট্রায়াঙ্গেল কনসেপ্ট আছে। ট্রায়াঙ্গেল কনসেপ্টের মধ্যে ওয়াইনার এই কথাটা বলেছেন যে প্রেষণা থেকে তৈরি হয় আত্মবিশ্বাস, আত্মসম্মান, আত্মপ্রতিষ্ঠা, আত্মনির্ভরতা। ম্যাকক্লেল্যান্ড বিভিন্ন থিওরি দিয়েছে, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার কনসেপ্ট, সেগুলো কিন্তু আমরা আমাদের পেড ব্যাচে পড়িয়েছি, ঠিক আছে? তো তোমাকে কিন্তু সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তো সেগুলো তোমাকে জেনে নিতে হবে, ঠিক আছে? তো এইবার শোনো, এবার তোমাকে আমি যেগুলো কথা বললাম এগুলো পড়ে, এগুলো জেনে আমি তোমাকে বলতে পারি 1 থেকে 2টো প্রশ্ন তুমি সাইকোলজিক্যালি ঠিক করতে পারবে। তার কারণ তোমার প্রেষণা রেসপেক্টে একটা কনসেপ্ট কিন্তু তৈরি হয়ে গেছে, তুমি কিন্তু অলরেডি প্রেষণা সম্পর্কে জানতে শুরু করেছো, ঠিক আছে? আমি অলরেডি আজকে প্রেষণা সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করলাম, এবং এর মধ্যে কোনো আমি প্র্যাকটিক্যাল থিওরি আলোচনা করিনি, যেগুলো তোমাকে পড়তে হবে অ্যাজ এ পেডাগজিক্যাল অ্যানালাইসিসে। প্রাইমারি টেটের যে প্রশ্নপত্র ওটা জলের মতন আসছে না, ফলে প্রত্যেকটা থিওরি, স্কিনার, তারপর হচ্ছে তোমার তোমার যে উডস, তারপর বলা যে ওয়াইনার, ম্যাকক্লেল্যান্ড, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকমের যে ইগলোর প্যাবলা, বিভিন্ন রকমের যে প্রতিবত্ত ক্রিয়াটিয়া বা যা রয়েছে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর যারা যারা ইন্টারভিউতে গেছে, এই প্রেষণা থেকে প্রচুর প্রশ্ন করা হয়েছে, ঠিকঠাকভাবে দেখে যাও, তাহলে আলটিমেটলি দেখবে বুঝতে পারবে। আর যারা যারা পেড ব্যাচে আছো তাদের প্রত্যেককে আমি একটা কথা বলবো, তোমাদের জন্য সব ক্লাস আপলোড আছে, তোমরা দেখবে, ভালো করে প্রস্তুতি করবে। আর যারা যারা নেই তারা তোমরা এই ক্লাসের পরিপ্রেক্ষিতে তোমরা বই ঘাটো, বই ছাড়া তো কিছু নেই, প্রত্যেকটা জিনিস বইয়ে রয়েছে, 3-4টে বই ঘাটো, দেখবে অটোমেটিক পাবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে এইটুকুই।